ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এসএসসি জিডির যে সিরিজটা চলছিল, মাঝে একটা দিন আমার গ্যাপ হয়ে গেছে। তার পিছনে কারণ হচ্ছে যে আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, যে কারণে গলার কন্ডিশন খারাপ এতটাই যে আমি ক্লাস নিব সেই পজিশনে ছিলাম না। তো আজকেও সেই মোটামুটি তোমাদের হয়তো সাউন্ড কোয়ালিটি একটু খারাপ পেতে পারো, তার জন্য একটু কোঅপারেট করবে। তো চলো শুরু করি আজকে এসএসসি জিডির সেট নম্বর 7। দেখো 20টা কোশ্চেন আছে, প্রত্যেকে কোশ্চেনগুলোকে দেখবে প্রথম থেকে, এবং আগে তোমরা আমার কোশ্চেন দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো খাতায় নোট করবে প্রত্যেকে। লাস্টে গিয়ে মেলাবে যে কার কটা অ্যান্সার হলো, তাহলে কী হবে, তোমাদের জিডির উপরে কনফিডেন্স বাড়বে। জিডিতে যে জিকে সেট থাকে তার উপরে কনফিডেন্স বুস্ট আপ হবে, যে তোমরা আলটিমেটলি গিয়ে কটা আন্দাজে মারলেও কটা ঠিক করতে পারবে, বা না জানা কোশ্চেনগুলোকেও ঠিক করার একটা প্রসেস তোমাদের অটোমেটিক তৈরি হয়ে যাবে। চলো ফার্স্ট কোশ্চেন দেখি। পিঙ্ক বল কোথায় ব্যবহৃত হয়, বা কোন খেলার সঙ্গে পিঙ্ক বল ব্যবহৃত হয় বলো? ফুটবল, ক্রিকেট, হকি নাকি টেনিস? ওকে, এটার অ্যান্সার হচ্ছে ক্রিকেট। পিঙ্ক বল দেখবে টেস্ট ক্রিকেটে এটা ইউজ করা হয়, বিশেষ করে দিন রাতের ডে নাইট যে টেস্ট ক্রিকেটগুলো হয় সেক্ষেত্রে পিঙ্ক বল ইউজ করা হয়। কারণ কি, সন্ধ্যার সময় পিঙ্ক কালারের বল দেখা যায় ভালো, সন্ধ্যার সময় এটি ভালোভাবে দৃশ্যমান হয়, এই কারণে পিঙ্ক বল টেস্ট ক্রিকেটে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? সবার জানা কোশ্চেন জগন্নাথ মন্দির। অনেকেই হয়তো অ্যান্সার করবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গে অ্যান্সার করো না, কারণ পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দির নতুন হলো, কিন্তু জগন্নাথ মন্দির অ্যাকচুয়ালি হচ্ছে উড়িষ্যা। ওকে, অরিজিনাল যে জগন্নাথ মন্দির সেটা হচ্ছে উড়িষ্যা। পশ্চিমবঙ্গে নতুন দীঘায় যেটা হয়েছে সেটার সঙ্গে সেই কোশ্চেনটা কিন্তু এটা নয়। জগন্নাথ মন্দির যদি বলে তাহলে অবশ্যই উড়িষ্যায় হবে। দেখো, পুরীর জগন্নাথ মন্দির উড়িষ্যায় অবস্থিত, এটি রথযাত্রার জন্য বিখ্যাত। আচ্ছা, রথযাত্রার একটা কোশ্চেন থাকে যে রথযাত্রার যে কাঠটা ইউজ করা হয় সেটা কাঠটা কি, মানে কোন গাছের কাঠ দিয়ে রথযাত্রার যে কাঠটা সেই কাঠটা তৈরি করা হয়, রথের যে কাঠটা সেটা তৈরি করা হয়, এটা হচ্ছে নিম কাঠ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। রামসার সাইট কোনটার সাথে সম্পর্কিত? উত্তর কী হবে? শিল্প, জলাভূমি, বন্যপ্রাণী নাকি খনি? রামসার সাইট অ্যান্সার হচ্ছে জলাভূমি। দেখো, রামসার সাইটের সাথে সম্পর্কিত জলাভূমি রামসার থেকে কোশ্চেন থাকে। এক হচ্ছে রামসার সাইট, এই সম্মেলনটা কত সালে হয়েছিল? যদি বলে রামসার সাইট সম্মেলন হয়েছিল 1971, অর্থাৎ 1971 সালে রামসার সম্মেলন হয়। রামসার সম্মেলনের বিষয়বস্তু কী ছিল, যে পৃথিবীতে যত জলাভূমিগুলো আছে সেই সব যেসব জলাভূমিগুলো খুব গুরুত্বপূর্ণ ইকোসিস্টেমের পক্ষে, সেই জলাভূমিগুলোকে সংরক্ষণ করার কারণে। তো 1971 সালে রামসার সম্মেলন হয়েছিল কোথায়? এটা ইরানের রামসার শহরে, যে কারণে এটার নাম হয়ে গেছে রামসার সাইট বা রামসার সম্মেলন। তারপরে নেক্সট কোশ্চেন আসা যাক। দেখো, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংক্রান্ত তালিকা। এখানে আরও দুটো জিনিস জেনে রাখো। যদি কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গে কটা জলাভূমি রয়েছে বা রামসার তালিকাভুক্ত জায়গা রয়েছে পশ্চিমবঙ্গে, পরীক্ষায় খুব আসে। পশ্চিমবঙ্গে দুটো জলাভূমির জায়গা আছে, একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, আর এটা রিসেন্টলি হলো আমাদের, সেটা হচ্ছে মানে পূর্ব কলকাতার যেটা জায়গাটা আছে, আর একটা রিসেন্টলি যেটা আমাদের ডিক্লেয়ার করা হলো সেটা হচ্ছে সুন্দরবনকে। তো সুন্দরবনকে কবে রামসার হিসাবে ডিক্লেয়ার করা হলো? 2019 সালে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক। লালকেল্লা, দেখো লালকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র নাকি গোদাবরী? সঠিক অ্যান্সার হচ্ছে যমুনা। ওকে, সঠিক অ্যান্সার যমুনা। যমুনা নদীর তীরে লালকেল্লা অবস্থিত। লালকেল্লা কে তৈরি করেছিল? এর আগের দিনকে জিজ্ঞেস করেছিলাম অলরেডি, লালকেল্লা কে বানিয়েছিল, এই কোশ্চেনটা দিয়েছিলাম। লালকেল্লা বানিয়েছিল শাহজাহান। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক। যমুনা নদীর তীরে অবস্থিত। কুচিপুড়ি নৃত্যরূপ কোন রাজ্যে দেখা যায়? দেখো, আমাদের ভারতবর্ষে টোটাল 8খানা ক্লাসিক্যাল ডান্স রয়েছে। বর্তমানে ভারতবর্ষে আমাদের টোটালে 8খানা ক্লাসিক্যাল ডান্স রয়েছে, 8টি ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্স রয়েছে। এবার সেগুলোর অবস্থান দেখো, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা নাকি কর্ণাটক? তো কুচিপুড়ি রয়েছে, দেখো কুচিপুড়ি রয়েছে অন্ধ্রপ্রদেশে,
কেরালায় দেখতে পাই আমরা মোহিনীঅট্টম, কর্ণাটকে দেখতে পাই যক্ষগান বা কর্ণাটকে আছে, তামিলনাড়ুতে দেখতে পাই আমরা ভারতনাট্যম। ওকে, তাহলে অন্ধ্রপ্রদেশে আমাদের দেখতে পাবো কোনটা ক্লাসিক্যাল ডান্স, সেটা হচ্ছে কুচিপুড়ি নৃত্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন। অমরাবতী কোন রাজ্যের নতুন রাজধানী হিসাবে নির্ধারিত? দেখো অমরাবতী, অ্যান্সার কী হবে? অমরাবতী কোন রাজ্যের নতুন রাজধানী হিসাবে নির্ধারিত? বলো উত্তর। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কর্ণাটক? তাহলে অমরাবতী সঠিক অ্যান্সার হবে। নতুন রাজধানী দেখো কোন রাজ্যের নতুন রাজধানী, এটা হবে তেলেঙ্গানা। ওকে, এই সরি ভুল বললাম আমি, তেলেঙ্গানা না, তেলেঙ্গানা তো হায়দ্রাবাদেই থাকছে, অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো বিভাজনের পর অন্ধ্রপ্রদেশের নতুন প্রশাসনিক রাজধানী অমরাবতী হিসাবে নির্ধারিত হয়। ওকে, তারপরে নেক্সট দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ক্ষীরগঙ্গা হট স্প্রিং। ক্ষীরগঙ্গা হট স্প্রিং বা ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, অ্যাকচুয়ালি এটা ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্কের ভিতরে ক্ষীরগঙ্গা হট স্প্রিং অবস্থিত। তো ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম নাকি নাগাল্যান্ড? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, হিমাচল প্রদেশ। এটা তোমরা সাধারণত কোথাও দেখে থাকবে না, এটা নতুন টাইপের কোশ্চেন। ক্ষীরগঙ্গা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে রাখবে। এই রিসেন্টলি যেসব এক্সামগুলো হচ্ছে সেন্ট্রাল ওরিয়েন্টেড, সেই সব এক্সামগুলোতে দেখছি এই টাইপের কোশ্চেনগুলো থাকছে। একটা জিনিস জেনে রাখবে, প্রিভিয়াস ইয়ার যখন তুমি সেন্ট্রালের এক্সাম দেবে তখন কিন্তু সেন্ট্রালের এক্সামের সময় সেন্টারে যে পরীক্ষা দাও না কেন, তুমি রেল বলো বা এসএসসি জিডি বলো, সিজিএল বলো বা অন্য যে কোনো পরীক্ষা দাও না কেন, তো এমটিএস বলো, এইসব পরীক্ষাগুলো যখন দেবে সব সময় সেন্ট্রালের যেসব এক্সামগুলো হয়েছে, অর্থাৎ সেন্ট্রালের এক্সামে যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা সলভ করো, তাহলে দেখবে অনেক কোশ্চেন ডাইরেক্টলি কমন পাবে। আর যদি তুমি এই সেন্ট্রালের এক্সামের সময় তুমি দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের যেসব পরীক্ষাগুলো হচ্ছে, হয়তো ডব্লিউপি, কেপি, এইসব এক্সামগুলো তুমি প্রিভিয়াস ইয়ার সলভ করে যাচ্ছ বা ডব্লিউবিসিএস কোশ্চেন তুমি সলভ করে চলে যাচ্ছ, তাহলে কিন্তু তোমার সেন্ট্রাল এক্সামের জন্য প্রিপারেশনের জন্য এটা যুক্তিসঙ্গত না। তোমাকে সেন্ট্রাল এক্সামের জন্য প্রিপারেশন নিতে গেলে তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে সেন্ট্রাল এক্সামের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর প্যাটার্নকে ফলো করা। ওকে, তাদের যে অঙ্কের প্যাটার্ন, তাদের যে জিআইয়ের প্যাটার্ন বা তাদের যে কোশ্চেন লেভেল, সেই লেভেলটাকে তোমাকে ফলো করে তোমাকে পড়াশোনা করতে হবে। আর আমি সেম সেই টাইপেরই কোশ্চেনগুলোকে তোমাদের এখানে সামনে তুলে ধরছি। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। হরিয়ানা, হরিয়ানা কোন বছর গঠিত হয়? দেখো হরিয়ানা হচ্ছে 1966 গঠন হয়। আচ্ছা, হরিয়ানা আগে কোন স্টেটের অঙ্গ ছিল বলো তো? হরিয়ানা আগে ছিল পাঞ্জাবের, তাই না? হরিয়ানা আগে ছিল পাঞ্জাবের। এই 1966-এ পাঞ্জাব থেকে হরিয়ানা ডিভাইডেড হয়ে বর্তমানে হরিয়ানা একটা আর পাঞ্জাব আলাদা স্টেট হয়েছে। দেখো 1 নভেম্বর 1966। ভারতের প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়? ভারতের প্রথম পানিপথের যুদ্ধ সবার জানা কোশ্চেন 1526 সাল, সেকেন্ড পানিপথের যুদ্ধ 1556, আর তৃতীয় পানিপথের যুদ্ধ দেখো 1761। তিনটে যুদ্ধই দেওয়া আছে। আর 1757-তে আমরা কি দেখতে পাই? পলাশির যুদ্ধ। আচ্ছা, পলাশির যুদ্ধ যদি বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় হয়েছিল, তাহলে পলাশির যুদ্ধ কোন জেলায় বলবে? এটা হচ্ছে যে পলাশির যে যুদ্ধ প্রান্তরটা কোন জেলায় অবস্থিত, যদি পলাশির যুদ্ধ প্রান্তরটা কোন জেলায় অবস্থিত দেয় তাহলে অ্যান্সার হবে নদিয়া। পলাশি জায়গাটা কিন্তু নদিয়ার ভিতরে অবস্থিত। আর যদি বলা হয় যে পলাশির যুদ্ধ টোটাল এমনি যে সেটা আমাদের মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পলাশির প্রান্তর যেটা সেটা নদিয়াতে অবস্থিত। 1761 সালে এটা হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ, 1756 দ্বিতীয় পানিপথের যুদ্ধ, আর 1526 হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ। এই 1526-এ যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল, এই প্রথম পানিপথের যুদ্ধতেই বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে, মানে লোদি বংশের শেষ সুলতান ছিল, দেখো লোদি বংশের শেষ সুলতান ছিল কে? ইব্রাহিম লোদি। তো ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর দিল্লিতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে মোগল সাম্রাজ্যের যদি আমাদের কোশ্চেন এরকম থাকে যে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কোন যুদ্ধের মধ্য দিয়ে, তাহলে আমরা কি অ্যান্সার করব? 1526-এর প্রথম পানিপথের যুদ্ধ। ওকে, আর এই প্রথম পানিপথের যুদ্ধে বাবর কামান ব্যবহার করে এবং সেই সঙ্গে বাবরের যে যুদ্ধ কৌশল, যেটাকে বলা হয় রুমি কৌশল, অনেক জায়গায় থাকে যে বাবর মানে রুমি কৌশলের যুদ্ধ করেছিল, বা এরকম কোশ্চেন থাকে যে রুমি কৌশলের মাধ্যমে যুদ্ধ কে করেছিল ফার্স্ট ভারতের ইতিহাসে, তাহলে হবে বাবর। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। সুয়েজ খাল, দেখো সুয়েজ খাল কোন দুই সমুদ্রকে যুক্ত করেছে? দেখো উত্তর কী হবে? আর্কটিক নাকি আটলান্টিক, লোহিত সাগর,
কৃষ্ণ সাগর, আরব সাগর, তাহলে সঠিক উত্তর কি লোহিত সাগর আর ভূমধ্য সাগর। দেখো সুয়েজ ক্যানেল হচ্ছে লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে কানেক্ট করেছে। গলার অবস্থা খুব খারাপ। সুয়েজ খাল মিশরে অবস্থিত, কোশ্চেন থাকে যে সুয়েজ খাল কোথায় অবস্থিত, মিশরে অবস্থিত। এটি লোহিত সাগর বা লাল সাগর ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যায়। চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়? দেখো চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়? কেরালা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র নাকি গুজরাট? এটা সঠিক উত্তর হবে চিপকো আন্দোলনে। দেখো সঠিক উত্তর কি উত্তরাখণ্ড। কত সালে চিপকো আন্দোলন শুরু হয়েছিল? 1973 সালে। চিপকো কথার অর্থ কি? যদি কোশ্চেন করে যে চিপকো কথার অর্থ কি, চিপকো কথার অর্থ হচ্ছে গাছকে জড়িয়ে ধরা বা জড়িয়ে ধরা, চেপে ধরা এক কথায়। তো এই চিপকো আন্দোলন শুরু হয়েছিল উত্তরাখণ্ডে 1973 সালে। এখানে জায়গাটার নাম দেখো এখানে দিয়ে রেখেছি আমি, 1973 সালে উত্তরাখণ্ডের চামোলি বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে কী হয়েছিল, ওখানে একটা উত্তরাখণ্ডের এখানে মানে প্রচুর একটা খুব সুন্দর একটা মানে ছিল, জঙ্গল ছিল, যেটাকে জঙ্গল বলা ভুল হবে, মানে গাছপালা ছিল। সেই গাছপালাগুলোকে কাটার জন্য বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ওই গাছপালাকে কাটার চেষ্টা চালিয়েছিল। তো সেই গাছ যাতে না কাটে তার জন্য গাছকে জড়িয়ে ধরে একটা আন্দোলন চালু করা হয়েছিল, যে আন্দোলনটার নাম হয়েছিল চিপকো মুভমেন্ট। ওকে, তো চিপকো মুভমেন্ট, এই চিপকো আন্দোলনের একজন নেতা ছিল কে? সুন্দরলাল বহুগুণা। কোশ্চেন থাকে যে চিপকো আন্দোলনের একজন নেতার নাম কি? সুন্দরলাল বহুগুণা। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন থাকে চিপকোর সাথে, নর্মদা বাঁচাও আন্দোলন কে করে? অর্থাৎ নর্মদা নদীর উপরে যে আন্দোলনটা হয়েছিল নর্মদা নদীকে রক্ষার জন্য, তাহলে নর্মদা বাঁচাও আন্দোলন কে করেছিল? যদি কোশ্চেন দেয় তাহলে উত্তর কী হবে? নর্মদা বাঁচাও আন্দোলন করেছিল মেধা পাটেকার। ওকে, মেধা পাটেকার, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে ছিলেন মেধা পাটেকার। চলো নেক্সট কোশ্চেন আসি, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা এর সময়কাল আনুমানিক কত? উত্তর কী হবে? দেখো হরপ্পা সভ্যতা 1500, এখানে দেখো অপশান দেখে উত্তর করবে। হ্যাঁ, এখানে অপশান অনুসারে অ্যান্সার হবে কিন্তু বি, 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দে। বাকি যে অপশানগুলো আছে তোমরা বলতে পারো যে এই অপশান এরকম কেন। তো কোশ্চেন প্যাটার্ন একটু 19-20 করলে আমরা সাধারণত কি 1700 আমরা এভাবেই করি যে 2300 থেকে আমরা ধরি যে 1750, আবার দেখবে অনেক বই থাকে 3000 থেকে 1500। তো অপশনের উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে দেখো আমরা মোটামুটি 3300 থেকে 1300 পর্যন্ত এটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন আসা যাক। 3300 হরপ্পা সভ্যতা বা হরপ্পা সভ্যতা আনুমানিক, এটা হরপ্পা না, এটা হরপ্পা, এটা স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে। হরপ্পা সভ্যতা, ঠিক আছে। হরপ্পা সভ্যতার বিখ্যাত কি দেখতে পাই আমরা? হরপ্পা সভ্যতার একটা খুব বিখ্যাত আমরা যেটাকে বলি স্নানাগারটা মহেঞ্জোদারো। আর হরপ্পা সভ্যতাতে আমরা দেখতে পাবো যেটা বৃহৎ বড় গ্র্যানারি হাউস, তাই না? গ্র্যানারি হাউস, অর্থাৎ গ্র্যানারি হাউসের বাংলা কি? গুদাম ঘর এক কথায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। কাজিরাঙা, স্পেলিংটা একটু দেখে রাখবে, স্পেলিংটা ভুল আছে। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোনটির জন্য বিখ্যাত? কাজিরাঙা ন্যাশনাল পার্ক বাঘ, সিংহ, একশৃঙ্গ গন্ডার নাকি হাতি? তাহলে সঠিক উত্তর কী হবে এখানে? একশৃঙ্গ গন্ডার। কাজিরাঙা ন্যাশনাল পার্ক, আমি ন্যাশনাল পার্কের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখে রাখবে, টোটাল ডিটেলস ন্যাশনাল পার্ক সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। দেখো তোমরা অনেক জায়গায় ক্লাস করো অনলাইনে, যেটা একটা কাজ দেখবে তোমরা একটু জিনিস একটু খেয়াল করবে বুদ্ধি করে, তোমরা যেহেতু সবাই ম্যাচিওর এবং বড়, দেখবে এক ন্যাশনাল পার্কের ক্লাসের জন্য তোমাদেরকে দেখা যাচ্ছে মোটামুটি এক ন্যাশনাল পার্কে তোমাকে 2 দিন টেনে নিয়ে যাচ্ছে ইউটিউবে, যেসব ক্লাসগুলো অনেকেই করান, আমি খেয়াল করেছি এটা। দেখা যাচ্ছে তোমাকে প্রথম দিন তোমাকে 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট তোমাকে সময় নিল, পরের দিন দেখা যাচ্ছে 2 ঘন্টা সময় নিল, টোটালে তোমার টাইম নষ্ট করছে কত? 4 ঘন্টা। 4 ঘন্টা সময় নষ্ট করে তোমাকে দেখা যাচ্ছে ন্যাশনাল পার্কে ক্লাস কমপ্লিট করাচ্ছে। আমি সেই 4 ঘন্টা টাইম তোমাকে সেভ করার জন্য, এখানে যাতে তোমার এত টাইম নষ্ট না হয় তার জন্য মাত্র দেখবে 25 থেকে 30 মিনিট আমি ক্লাস কমপ্লিট করেছি। একটা টপিক একটা স্টুডেন্টদেরকে, ম্যাচিওর স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য 25 থেকে 30 মিনিট এনাফ। আমি যদি একটা ক্লাস যদি লম্বা করে যদি আমার স্বার্থে আমি ইউটিউবে ভিউ বাড়াতে যাচ্ছি, এই স্বার্থে যদি সারাদিন ধরে যদি স্টুডেন্টদেরকে আমি এনগেজ করে রাখি, তাতে স্টুডেন্টদের আলটিমেটলি কোনো লাভ হবে না। তাই চেষ্টা করবে যত কম সময়ে যে মানে তোমার বেশি বেনিফিট তুমি কোথায় হচ্ছে এই জায়গাটুকু একটু খেয়াল রাখবে তোমরা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাখবে। নতুন অনেকেই আছো যারা
হয়তো আমার চ্যানেল একদমই নতুন বা আমি নিজেও ইউটিউবে নতুন, আমরা যে প্রিপারেশান ফেজে যে জায়গাগুলো আমরা ফেস করেছি সেই জায়গাগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরি। যে অনেকেই ইউটিউবে আমরা চাই যে হ্যাঁ একটা ভালো কন্টেন্ট কোথাও থেকে একটা, যেটা আমার হয়তো কনসেপ্ট ক্লিয়ার নাই, ইউটিউব থেকে আমরা শিখবো, কিন্তু ইউটিউবে ঘাটতে লাগলে আমরা দেখেছি ওই ক্লাসের জন্য আমাদের সারাদিন সময় চলে যাচ্ছে একটা জিনিস শিখতে গিয়ে। কোনো দরকার নেই, তুমি আমায় এখানে আছো, তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমার এই টপিক ক্লিয়ার নেই, আমি সেই টপিক তোমাকে ক্লিয়ার করে দেবো। 100% সেই টপিক আমার ক্লিয়ার, মানে তোমাকে আমি ক্লিয়ার করে দেবো। চলো নেক্সট কোশ্চেনে আসি। ভারতীয় জনতা পার্টি বিজেপি কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে উত্তর কি 1975, 1980, 1985 নাকি? সঠিক উত্তর কি 1980, ভারতীয় জনতা পার্টি। দেখো 1980 সালে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পার্টি প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, মহাবলীপুরমের শিল্পকলার, মানে মহাবলীপুরমের যে শিল্পকলার কাজ কোন রাজবংশের? সঠিক অ্যান্সার কী হবে? মহাবলীপুরমের শিল্পকলার কাজ কোন রাজবংশের? মৌর্য, গুপ্ত, পল্লব। তাহলে উত্তর কী হবে? পল্লব। মহাবলীপুরমের যে শিল্পকলার কাজ, আচ্ছা মহাবলীপুরমে আমরা কি দেখতে পাবো? যেটা দেখতে পাবো আমরা রথ, মহাবলীপুরমের রথ, তাই তো, বা রথ মন্দির। তাহলে এটা কে কমপ্লিট করেছিল? পল্লবরা। চলো নেক্সট কোশ্চেন আসি। খারিফ শস্য, দেখো আমরা দুই ধরনের শস্য দেখতে পাই, একটা রবি শস্য বলে, রবি শস্য আর একটা খারিফ শস্য। তাহলে খারিফ শস্য বপন হয় কখন? দেখো বলেছি রবি শস্য, খারিফ শস্য। তাহলে খারিফ শস্য বপন হয় কখন? আচ্ছা রবি শস্য আগে কোনগুলো দেখো, যেগুলো শীতকালে আমাদের যেসব শস্যগুলো হয় সেগুলোকে বলি আমরা রবি শস্য। খারিফ শস্য তাহলে ঠিক তার অপোজিট টাইমে হবে, অর্থাৎ যেগুলো বর্ষার শুরুতে শুরু করছি আমরা, সেই শস্যগুলোকে আমরা বলি খারিফ শস্য। তাহলে বর্ষাকালে যে শস্যগুলো আমাদের চাষাবাদ শুরু করছি সেগুলোকে বলছি আমরা খারিফ শস্য। দেখো খারিফ ফসল জুন জুলাই মাসে বর্ষার শুরুতে বপন করা হয়, ঠিক শীতকাল শুরু হবে তার আগে এই ফসলগুলো কাটা হয়। তারপরে তামিলনাড়ু, এর নৃত্যরূপ কোনটি? দেখো তামিলনাড়ু এর নৃত্যরূপ কোনটি? তামিলনাড়ু জানো এটা ভারতনাট্যম, তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। কুচিপুড়ি, ওড়িশি, ভারতনাট্যম নাকি কত্থক? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? ভারতনাট্যম। চলো কুচিপুড়ি কোথাকার নৃত্য? কুচিপুড়ি বলা হলো অন্ধ্রপ্রদেশ। ওড়িশি উড়িষ্যা, ভারতনাট্যম তামিলনাড়ু, আর কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপি, তাই তো, বা নর্থ ইন্ডিয়া। এক কথা হচ্ছে উত্তর ভারতে। চলো নেক্সট কোশ্চেন আসি। রথযাত্রা উৎসব কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? দেখো রথযাত্রা উৎসব কোন দেবতার সঙ্গে? শিব, কৃষ্ণ, রাম নাকি বিষ্ণু? তাহলে রথযাত্রা উৎসব হচ্ছে কৃষ্ণর সাথে সম্পর্কিত। ওকে, তাহলে কৃষ্ণর সাথে রথযাত্রা উৎসব কার সাথে সম্পর্কিত? কৃষ্ণের সাথে, মানে কৃষ্ণেরই আর একটা অবতার, যেটাকে বলি আমরা জগন্নাথ, শ্রী জগন্নাথ কৃষ্ণেরই আর একটা অবতার। তো পুরীর রথযাত্রা উৎসব জগন্নাথ, শ্রী জগন্নাথের কৃষ্ণ অবতারের সঙ্গে সম্পর্কিত। তো তারপরে ভারতের মোটর গাড়ি দিবস, দেখো বলেছে ভারতের মোটর গাড়ি দিবস কবে চালু হয়েছে? ভারতের মোটর গাড়ি দিবস কবে চালু হয়েছে না, মোটর গাড়ি দিবস কবে? সঠিক অ্যান্সার কী হবে এখানে? দেখো 1 এপ্রিল, 5 জুন, 2 জুলাই নাকি 29 জানুয়ারি? এখানে সঠিক উত্তর হচ্ছে 29 জানুয়ারি। মোটর গাড়ি দিবস এটা 29 জানুয়ারি। এটাও প্রিভিয়াস ইয়ার থেকেই তোলা, এত মানে একটা বাজে কোশ্চেন। আমি এটা বুঝতে পারিনি যে এটা কোন দিক থেকে এই মোটর গাড়ি দিবসটা কোশ্চেনটাকে এত ইম্পর্টেন্ট মনে করেছিল এরা। তবে আমার মনে হয়েছে এটা আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে টেসলা যখন ভারতে মানে ঢোকার করেছিল আর কি, জন্য অ্যাপ্লাই করেছিল, তো এই টেসলা নিয়ে কিছু একটা বিতর্ক হয়েছিল যে ভারতবর্ষে সেই সময় বলে রিসেন্টলি যে মোটর গাড়ি বিষয়ে কয়েকটা ইম্পর্টেন্ট রুল চালু করেছিল, এবং তার সেই উদ্দেশ্যে আমার মনে হয় মোটর গাড়ি দিবসটাকেও সেই সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক, লাস্ট কোশ্চেন আজকে। গোয়ালিয়র দুর্গ কোথায় অবস্থিত? চলো এটা তোমাদের জন্য ছেড়ে রাখলাম, গোয়ালিয়র দুর্গ কোথায় অবস্থিত তোমরা নিজেরা অ্যান্সার করবে, ঠিক আছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান নাকি গুজরাট? এটা তোমরা কমেন্টে অবশ্যই আমাকে অ্যান্সার জানাবে এটার উত্তর কী। আর টপিক ওয়াইজ ভিডিও আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে আমি টপিক ওয়াইজ ভিডিও নিয়ে আসবো। তো আমার গলার কন্ডিশন খুব খারাপ, সেই কারণে আমি টপিক রেডি করে রেখেছি, কিন্তু আমি তার ক্লাস নিয়ে আসতে পারিনি। গত দিনকে তোমরা জানিয়েছো যে আমাকে বিশেষ করে যে সেন্সাসের উপর একটা ক্লাস নিয়ে আসতে,
সেন্সাস। দেখো সেন্সাসের আমি কমপ্লিট পিপিটি আমি রেডি করে অলরেডি আমি বসে আছি। গলার অবস্থা আমার মানে কিছু একটা জোরে কথা বলতে গেলেই আমার গলায় লাগছে, এবং তার জন্য আমার যে সাউন্ডটা ক্লিয়ার সাউন্ড আসছে না এবং বারবার কাশি হচ্ছে। তো এটা যদি ঠিক হয়ে যায় 2-1 দিনের ভিতরে আমি তোমাদের এই সেন্সাসের ক্লাসটা নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ। যারা নতুন আছো তারা আমার এর সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলের সঙ্গে, আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন পাওয়ার জন্য। ধন্যবাদ।